স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে ভাবতেই চোখ ফেটে জল চলে এলো মিঠির। সে তো বিয়ে করতেই চায়নি। নিজের লেখালেখি নিয়ে আর রিজুকে নিয়ে খুব সুখেই দিন কাটছিল তার। ভেতরে আসবো? দরজার বাইরে দেবের আওয়াজ শুনে নড়ে চড়ে বসল মিঠি। ঘরে ঢুকে এলো দেব। মা ফোন করেছিল, আবার করবে তোমার সঙ্গে কথা বলার জন্য। মায়ের সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলবে, কোনো সন্দেহ যেন না হয়, আদেশের সুরে বলল দেব। একটু পরই রীতা মাসি অর্থাৎ মিঠির শাশুড়ি মা ফোন করলেন। দেবের পাশে বসে হেসে হেসে তার মায়ের সঙ্গে কথা বলল মিঠি। জানালো যে খুব ভালো আছে তারা। সামনের উইকেন্ডে সকলে মিলে দেব আর মিঠির সঙ্গে দেখা করতে আসছেন জানালেন দেবের মা। নতুন সংসারে সবাইকে স্বাগত জানাতে পরদিন থেকে তোড়জোড় শুরু করে দিল দেব আর মিঠি। দুজনে একসঙ্গে শপিংয়ে বেরোলো। মিঠি খেয়াল করলো বাবা মা ভাই প্রত্যেকে কি খেতে পছন্দ করে সে কথা মনে করে করে জিনিসপত্র আর রান্নার সামগ্রী কিনল দেব। তাকে দেখে বুকের মধ্যেটা কেমন যেন করতে লাগলো মিঠির। এত ভালো একটা মানুষ, শুধু তার বেলাতেই কেন এত নিষ্ঠুর হলো? মা বাবা যে দুদিন থাকবে, সেই দুদিন তুমি কিন্তু আমার ঘরে থাকবে, কেমন? মানে ওদের যেন কোনো সন্দেহ না হয়। আগের দিন মিঠিকে ডেকে বলল দেব। সন্দেহ হলে হবে? আমাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ কোনো সম্পর্ক নেই, সেটা একদিন না একদিন তো ওরা জানতেই পারবে। অভিমানের সুরে বলল মিঠি। সে না হয় আমি ধীরে সুস্থে ওদেরকে একসময় জানাবো, কিন্তু এখনই কিছুতেই ওদের জানানো যাবে না, খুব কষ্ট পাবে। কথাটা শুনে বুকের মধ্যেটা কেমন হু হু করে উঠল মিঠির। পরে জানাবে বলছে মানে তো নিশ্চিত কোনো ব্যাপার আছে। আর কিছু জিজ্ঞেস করার নেই। দেব তার মানে সত্যিই অন্য মেয়েকে ভালোবাসে। তোমার জিনিসপত্রগুলো আমার রুমে নিয়ে গিয়ে সাজিয়ে রেখে দাও, না হলে মা ঠিক বুঝতে পারবে। দেবের কথা শুনে ঘাড় নেড়ে গোছাতে চলে গেল মিঠি। বাড়িতে পা দিয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হৈ হৈ করে উঠলেন রীতা। মিঠিকে জড়িয়ে ধরে আদর করলেন। অর্ক ও বৌদির সঙ্গে হালকা ঠাট্টা করতে ছাড়ল না। সবাই যে তাকে বেশ পছন্দ করে এটা মিঠি বুঝতে পারছিল। ইস, এত সুন্দর একটা ফ্যামিলি তার কপালে নেই। আর একটু বিরিয়ানি নাও, তুমি তো একদম একটু খেয়েছো, বলে মিঠির পাতে এক হাতা বিরিয়ানি দিয়ে দিল দেব। মিঠিরও খুব ইচ্ছে করছিল নিতে, কিন্তু লজ্জায় নিতে পারছিল না। কিন্তু দেব হঠাৎ তার পাতে এক হাতা তুলে দিল। সবাই একসঙ্গে খেতে বসেছে তারা। আর চোখে তাকিয়ে মিঠি দেখতে পেল শাশুড়ির মুখে মৃদু হাসি। দেবের চোখের দৃষ্টিতে যেন প্রেম ঝরে পড়ছে। শুধু মা বাবাকে দেখানোর জন্য এরকম অভিনয় করছে দেব। ইস, সত্যি যদি দেব এতটা কেয়ারিং হতো তার প্রতি। ভাবতে ভাবতে কোনো রকমে দীর্ঘ নিঃশ্বাস আড়াল করল মিঠি। রাতে খাওয়ার পর দেবের রুমে এসে দেখল খাটের একপাশে পেছন ফিরে শুয়ে আছে দেব। একটা কথা জিজ্ঞেস করব? করো, এদিকে ফিরে বলল দেব। আমাকে বিয়ে করলে কেন? না করলে এত কষ্ট করে অভিনয় করতে হতো না। প্লিজ, মা বাবা বাড়িতে আছে, ওরা চলে যাক, তারপর না হয় আমরা এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাই হবে, খানিকটা রেগে গিয়েই উত্তর দিল মিঠি। তারপর একদিকে শুয়ে ঘুমিয়ে পড়ল। এই মিঠি, তুমিও চলে এসো, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি তোমার।
নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। রবিবার বেড়াতে বেরিয়ে দেবের মুখে সারাক্ষণ শুধু মিঠি আর মিঠি। মনে মনে খুব অভিমান হলো মিঠির। এমনিতে তো তার সঙ্গে একটা কথাও বলে না দেব, আর এখন মা বাবাকে দেখিয়ে দেখিয়ে কি মিষ্টি ব্যবহার! ইস, সত্যিই যদি এরকম একটা সম্পর্ক থাকতো তাদের মধ্যে। এরকম একটা হাজব্যান্ড পাওয়ার স্বপ্ন তো সব মেয়েই দেখে। তুমি চাইলে তোমার নিজের রুমে চলে যেতে পারো। মা বাবা চলে যেতেই ঘোষণা করে দিল দেব। অভিমানে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে দিল মিঠি। রুমে ফিরে এসে বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। তারপর একসময় ঘুমিয়ে পড়ল। অনেক রাতে ঘুম ভাঙতে মিঠি দেখল চারদিক অন্ধকার। কি হলো, কেউ কি আলো জ্বালেনি? অবাক হয়ে উঠে চারদিকে আলো জ্বালল সে। দেবের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দরজা ঠেলতেই খুলে গেল। ভেতরে গিয়ে আলো জ্বেলে মিঠি দেখল কুঁকড়ে শুয়ে আছে দেব, আর মুখে আওয়াজ করছে, এই ওঠো। ঠেলা দিয়ে দেবকে ওঠাতে যেতেই মিঠি বুঝল গায়ে প্রচণ্ড জ্বর তার। এ কি, গা তো একেবারে পুড়ে যাচ্ছে। এই শুনছো, জ্বরের ওষুধ আছে বাড়িতে? জিজ্ঞেস করলো মিঠি। চোখ খুলে তাকালো দেব। তারপর কোনো রকমে জড়ানো গলায় ওষুধ কোথায় আছে বলল। সেদিন সারা রাত দেবের মাথার পাশে বসে জলপট্টি দিল মিঠি। ভোরের দিকে ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়ল সে। দুদিন থাকলো দেবের জ্বর। এই দুদিন তার সাধ্যমতো সেবা যত্ন করল মিঠি। সময় করে ওষুধ খাওয়ালো, মাথায় জলপট্টি দেওয়া, মাথা টিপে দেওয়া, এমনকি বাইরে বেরিয়ে কিছু ওষুধপত্রও কিনে আনলো। তৃতীয় দিনে দুর্বল দেবের জন্য স্যুপ বানিয়ে আনলো সে। কিন্তু মিঠি খেয়াল করলো না, স্যুপের বাটি হাতে নিতেই দেবের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু দেবও মনে মনে প্রতিজ্ঞা করেছে, তার মনের দুর্বলতা কাউকে দেখাবে না সে। বেশ রাগ দেখিয়ে সে বলল, কেন করছো তুমি এসব? আমি তো বলেইছিলাম আমার কোনো ব্যাপারে নাক গলাবে না তুমি। এসব করে কি প্রমাণ করতে চাও তুমি? আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি, কারো কাছে কিছু প্রমাণ করার নেই আমার, গম্ভীর গলায় বলে সেখান থেকে সরে গেল মিঠি। খানিকক্ষণ পর ওষুধ দিতে ফিরে এসে সে দেখল স্যুপের বাটি টেবিলে রাখা আছে। শুয়ে পড়েছে দেব। অনেক অনুরোধেও যখন কাজ হলো না, তখন জোর করে তাকে উঠিয়ে বসালো মিঠি। নিজের হাতে স্যুপের বাটিটা নিয়ে দেবকে 1 চামচ স্যুপ খাইয়ে দিতে গেল সে। হঠাৎ খুব রেগে মিঠির হাত সরিয়ে দিল দেব। হাত থেকে ছিটকে পড়ে ভেঙে গেল স্যুপের বাটি। ভীষণ রাগ হয়ে গেল মিঠিরও। রাগ দেখিয়ে উঠে চলে গেল সে। নিজের রুমে গিয়ে মনে মনে ঠিক করে নিল সে, এরকম করে সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। কালই সে বাড়ি ফিরে যাবে। তারপর যদি ডিভোর্স হয়ে যায় তো যাবে, যেমন ভাবা তেমন কাজ। পরদিনই জিনিসপত্র নিয়ে বাবার বাড়ি চলে গেল মিঠি। মরমে মরে যেতে লাগলো দেব। সে যা ভয় পেয়েছিল তাই হলো। কিন্তু কি করবে সে? সে যে কিছুতেই মিঠিকে নিজের কাছে আটকে রাখতে পারবে না। মিঠিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিজের মনের কথা প্রকাশ করতে পারবে না। মিঠি রাগ করে চলে গেছে, এটা শুনলে মা যে খুব কষ্ট পাবে, এটা ভেবেই যেন আরও মন খারাপ হয়ে গেল তার। এদিকে বাড়ি ফিরে মায়ের উদ্বিগ্ন চোখমুখ দেখে কিছু বলতে পারল না মিঠি। বুকের মধ্যে ঝড় চললেও
সেটা চেপে রেখে মুখে হাসি আনলো সে। রিজুর সঙ্গে সারাক্ষণ সময় কাটাতে লাগলো। বাকি জীবনটা রিজুর দেখাশোনা করেই কাটিয়ে দেবে সে। রিজুকে মানুষের মতো মানুষ করবে। নিজের মনকে একটু একটু করে শক্ত করতে হবে, বুঝে গেল মিঠি। এদিকে দেবের মা ফোন করে দেবের কাছ থেকে জানতে পারলেন যে মিঠি রাগ করে বাপের বাড়ি চলে এসেছে। কিন্তু ঠিক কী হয়েছে সেটা ছেলের মুখ থেকে কিছুতেই বার করতে পারলেন না। দেব জানালো মিঠির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে তার। কিন্তু রীতার মন কিছুতেই কথা বিশ্বাস করতে পারল না। দেবের চোখে মিঠির প্রতি গাঢ় ভালোবাসা দেখেছেন তিনি। তিনি বুঝতে পারলেন দেব মিঠির কাছে নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারেনি। ছেলেটা চিরকাল এমনি, নিজের মনের কথা কাউকে বুঝতে দেবে না। বাইরে থেকে তাকে দেখলে মনে হবে আশেপাশের সব কিছুর প্রতি কেমন যেন নিষ্ঠুর, নিরুত্তাপ, উদাসীন। কিন্তু তিনি তো নিজের ছেলেকে চেনেন। সব কিছু শুনে তাই তিনি ছেলেকে নির্দেশ দিলেন, আমি কিছু শুনতে চাই না, কালই তুমি মিঠির বাড়ি এসে ওকে মানিয়ে নিয়ে আবার যাবে। অনেক চেষ্টা করেও মাকে কিছু বলতে পারল না দেব। পরদিনই রওনা দিল সে। এবার সে ঠিক করে নিয়েছে নিজের থেকে কিছু করবে না আর। ঘটনা প্রবাহ যেদিকে যেমন যাবে তাতেই গা ভাসাবে। কারণ সত্যিই তো তার হাতে কিছু নেই। ওপরওয়ালা বোধ হয় তার আর মিঠির ভাগ্য একসাথে বেঁধে দেননি। মা জোর করে পাঠালো, আসলে দোষটা আমারই। আমি মাকে কিছুতেই বলতে পারছি না কথাটা। যদি তোমাকে সবাই ভুল বোঝে। বাড়িতে এসে মিঠির সামনে বসে মুখ নিচু করে জানালো দেব। এর মধ্যে আমাকে ভুল বোঝার কি আছে? যেটা সত্যি সেটা সত্যি। অবাক হয়ে বলল মিঠি। দেবের ওপর খুব রাগ হলো তার। নিজে মিঠিকে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছে, আবার এদিকে চিন্তা করছে মিঠিকে কেউ ভুল বুঝবে বলে। পাক্কা শয়তান একটা, মনে মনে ভাবল মিঠি। আমি কি করব বলুন তো? মাকে কিছুতেই কথাটা বলতে পারলাম না। কেন পারলে না? আর চেপে রেখে কি লাভ? একদিন না একদিন তো সত্যিটা সবার সামনে আনতেই হবে। তুমি মিঠির মনের অবস্থাটা একবার ভাবো তো। আবার ওকে তোমার সঙ্গে গিয়ে থাকতে হবে। বেচারা নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে এভাবে আর কতদিন থাকবে? তোমার ওখান থেকে ফিরে এসে ওর মনে কত খুশি দেখেছিলাম, আর আজকে ওর মুখটা দেখেছ? কালো হয়ে আছে একেবারে। দরজার বাইরে থেকে দিদির কথা শুনে যার পর নাই অবাক হয়ে গেল মিঠি। এসব কি বলে যাচ্ছে দিদি? তার বয়ফ্রেন্ড মানে? ব্যাপারটা অত সহজ নয়। আমাকে তো মিঠির কথাটাও ভাবতে হবে। ওকে সবাই ডিভোর্সের জন্য দায়ী করবে, ওর নামে কুৎসা করবে, এটা আমি চাই না। দেবের কথা শুনে মিঠি বুঝতে পারে দেব আসলে তাকে কতটা ভালোবাসে। এজন্যই তোমাকে বিয়েটা ভেঙে দিতে বলেছিলাম, তুমি তো কথা শুনলে না। শীতল গলায় বলল মিঠির দিদি দিতি। এবার ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারল মিঠি। ধীর পায়ে সেখান থেকে সরে এলো সে। নিজের রুমে ফিরে গিয়ে দেবের ফোনে কল করে ডাকলো তাকে। বলো, কি বলতে চাও? মিঠির রুমে ঢুকে জিজ্ঞেস করলো দেব। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো মিঠি। এত বোকা তুমি? সামনে দাঁড়িয়ে দেবের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো মিঠি। কেন, কি হয়েছে? দেবের গলায় বিস্ময়। কি হয়েছে মানে? নিজের বউয়ের মনের কথা যে বুঝতে পারে না সে বোকা নয় তো কি? সত্যি মেয়েদের মন আমি অত বুঝি না মিঠি।
আজ পর্যন্ত একটাও মেয়ে বন্ধু হয়নি আমার। মেয়েদের সঙ্গে সব সময় ডিস্টেন্স মেনটেন করে চলি আমি। আচ্ছা, আজ পর্যন্ত একটাও মেয়ে বন্ধু হয়নি তোমার? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঝগড়ার সুরে বলল মিঠি। বিশ্বাস করো, সত্যি হয়নি। খুব সিরিয়াস চোখ মুখ নিয়ে বলল দেব। তাকে দেখে ভেতরে ভেতরে হাসি পেল মিঠির। সে বুঝতে পারল বিশাল একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাদের মধ্যে, আর সেটার সূত্রপাত ঘটিয়েছে তার নিজের দিদি। দেবের দিকে একটা হাত বাড়িয়ে নাটকের সুরে সে বলল, হাই, আমি মিঠি। আমি কি তোমার বন্ধু হতে পারি? হতভম্ব হয়ে মিঠির হাতে হাত রাখল দেব। তারপর বলল, হ্যাঁ মিঠি, স্বামী স্ত্রী না হোক, বন্ধু হিসেবে তো থাকতে পারি আমরা। আর যদি স্বামী স্ত্রী হিসেবে থাকতে চাই, আমি মানে তাহলে তো আমার। দেবকে বাকি কথা বলতে না দিয়ে হঠাৎ তাকে জড়িয়ে ধরল মিঠি। তারপর দেবের বুকে মুখ গুঁজে আদুরে গলায় বলল, শুধু এই জন্মে কেন, আগামী সব কটা জন্মেই আমি তোমাকে স্বামী হিসেবে চাই দেব। মিঠির কথায় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে কিছুই বুঝে পায় না আনন্দে আত্মহারা দেব। সারা শরীরে আনন্দের শিহরণ খেলে যাচ্ছে তার। গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হয়ে মিঠির বুকের ওঠানামা অনুভব করল সে কিছুক্ষণ। রাতে আজ প্রথমবার দেবের বুকে মাথা দিয়ে শুল মিঠি। এত শান্তি, এত নিশ্চিন্ততা কোনো দিন অনুভব করেনি সে। তুমি কেন একবার আমাকে জিজ্ঞেস করলে না? কি করে বুঝবো যে তোমার নিজের দিদি এরকম মিথ্যে কথা বলে বিয়ে ভাঙার চেষ্টা করতে পারে? বিয়ে ঠিক হতে একদিন দিদি ফোন করে আমাকে জানালো যে বয়ফ্রেন্ড আছে তোমার, তার সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মা বাবাকে কিছু বলতে পারছো না, তাই দিদিকে বলেছ আমাকে ব্যাপারটা জানাতে, যাতে সব জেনে আমি কোনোভাবে বিয়েটা ভেঙে দিই। তো সব জেনেও তুমি বিয়েটা ভেঙে দিলে না কেন? হাসি মুখে জিজ্ঞেস করলো মিঠি। কি করব, তোমাকে প্রথম দেখাতেই এত ভালো লেগে গিয়েছিল, কিছুতেই না করতে পারিনি। ভেবেছিলাম যদি আমার কপালও সিনেমার হিরোদের মতো হয়। ওরে আমার হিরো রে, বউয়ের সঙ্গে এক ঘরে থাকতে ভয় পায়, আবার হিরো হবে। দেবের হাতে একটা চিমটি কেটে বলল মিঠি। কি করব, কাছে এলে যদি তোমার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়, তাই তো ওরকম করতাম। এরপর বাকি রাতটা রাগে অনুরাগে অভিমানে আদরে কেটে গেল দেব আর মিঠির। পরের দিন মিঠি ফিরে যাওয়ার জন্য রেডি হতেই কেঁদে ভাসালো রিজু। মিঠিকে সে কিছুতেই ছাড়বে না। মিঠিরও চোখে জল। আচ্ছা, রিজুকে আমাদের সঙ্গে নিয়ে গেলে কেমন হয়? মানে কারো যদি কোনো আপত্তি না থাকে। দেবের কথা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো মিঠি। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আনন্দ, উত্তেজনা, কৃতজ্ঞতা সব কিছু মেশানো একটা হাসি দিয়ে মা বাবার সামনেই দেবকে জড়িয়ে ধরল সে। তারপর মহা আনন্দে রিজুকে রেডি করাতে নিয়ে চলে গেল ঘরের ভেতর। মা বাবাও নিশ্চিন্ত হলেন। শুধু দূরে দাঁড়িয়ে রাগে গজগজ করতে থাকলো দিদি।